সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সব সূচকেই এগিয়ে মেয়েরা, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল। সমকাল বাড়তি রাজস্ব সংগ্রহে কর ছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর। পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও হেসে খেলে পাস। আমাদের সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য, করোনা পরবর্তী পূর্ণ ক্লাসের ভালো ফল। জাহাদিন এবার সেরাদের সেরা মেয়ে 98,776, আর ছেলে হলে 83,353। ছেলেরা ফলাফল কেন পিছিয়ে, খুঁজে দেখতে হবে প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা ঋণের বিলম্বে ঝুলছে রেলপথ প্রকল্প, বিতর্কের মধ্যে চুক্তিতে সোনালী বিডিবিএল। কালবেলা ভেটের বোঝা বাড়ছে, আইএমএফের চাপে বিএনপি নেতাদের মৌলিক চরিত্র অসত্য বলা, বিরোধীদের বিচারে নতুন ট্রাইব্যুনাল করছে সরকার। দুটা সংবাদ সম্মেলন। দেশ রূপান্তর, বিধিবিধান সহজ কাজে গলদ, গণিত ইংরেজি ভীতি কাটছে না। খবরের কাগজ টানা 7 বার পিছিয়ে ছেলেরা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ছাড় দেবে সরকার। আলোকিত বাংলাদেশ, এবারও এগিয়ে মেয়েরা, ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন। সংগ্রাম বেড়েছে, পাশের হার কমেছে জিপিএ 5। পড়াশোনায় ছেলেরা কেন পিছিয়ে তা জানতে হবে প্রধানমন্ত্রী। করতুয়া বেড়েছে, পাশ কমেছে জিপিএ 5-এ, কিশোর গ্যাং দেখতে চান না প্রধানমন্ত্রী। ফিনান্সিয়াল এক্সপ্রেস, এ ক্যাচ অল ট্যাক্স ড্র্যাগনেট লাইকলি ইন নিউ বাজেট। টিবিএস, the business standard, good news, World Bank offers quick access to 10% of undisbursed loans for crisis response. ফলাফল দিয়েও একটা আলোচনা শুরু করতে পারি। এসএসসির রেজাল্ট দেখিয়ে দিলে বলতে সব সূচকেই এগিয়ে মেয়েরা, এবং দেখা যাচ্ছে যে আর অষ্টমবারের মতো মেয়েরা এগিয়ে। প্রধানমন্ত্রী জানার চেষ্টা বলছেন যে আমার খুঁজে বের করতে হবে কেন ছেলেরা পিছিয়ে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এসএসসিতে মেয়েরা এগিয়ে থাকার মূল কারণ হলো এখন দেশের সাধারণ মানুষ মেয়েদেরকে লেখাপড়ার জন্য উৎসাহিত করছে। আর এখন গ্রাম পর্যায়ে দেখা যায় যে ছেলেরা একটু বড় হয়ে গেলেই হয় বখাটে হয়ে যায়, নানা রকম কিশোর গ্যাং ট্যাং এই সমস্ত জড়ায় যাচ্ছে। আর গ্রাম পর্যায়ে একদম পাড়া মহল্লার মধ্যে এখন রাজনীতি চলে গেছে। এখন 9-10-এ বা এইরকম একটা উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে এখন রাজনীতির কিশোর গ্যাংয়ের একটা হাতিয়ার হিসেবে পলিটিক্যাল একটা গ্রুপ কিন্তু ব্যবহার করে। আর ওই বয়সের মানুষ ছেলেদের হাতে অনেকের কাছেই কিন্তু এখন মোটরসাইকেল চলে গেছে। তখন তাদের মধ্যে একটা হিরোইজম চলে আসে, লেখাপড়া তো এখান থেকে তারা পিছু টান দেয়। আর কেউ কেউ আছে যে অভাবের সংসারে বাপের সাথে হয়তো হেল্প করে, সে কারণে সে লেখাপড়া কন্টিনিউ করতে পারে না। কিন্তু প্রত্যেকটা মাই চাচ্ছে তার মেয়েটা যেন লেখাপড়া করে। সে কারণে এই ছাত্রীদের মেয়েদের লেখাপড়ার পিছনে মায়েদের অবদানটা খুব বেশি। কারণ যে মা লেখাপড়া করতে পারেন নাই, তিনি কিন্তু সংসার জীবনে বুঝতে পারছেন যে লেখাপড়ার প্রয়োজনটা কত বেশি। সে কারণে তিনি তার মেয়েটাকে বেশি লেখাপড়ার উৎসাহিত করছেন। আর এখন যেহেতু বিভিন্নভাবে আমাদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, মেয়েরা লেখাপড়ায় আসছে এবং ছেলেরাও লেখাপড়া আসছে, প্রাইমারি থেকে শুরু করে তাদের বৃত্তির টাকাটা মার মোবাইলে সরাসরি চলে যাচ্ছে, নানা রকম ফ্যাসিলিটিসও আছে। সে কারণে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু আগায় আছে। এবং এইটা কিন্তু আমি মনে করি যে শহরের চেয়ে গ্রামে মেয়েরা বেশি আগানো। শহরে তো লেখাপড়া, যারা শহরে থাকে তারা ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে কম বেশি, কিন্তু গ্রামে মেয়েদের লেখাপড়ার সংখ্যাটা বেশি। আপনি যদি নিশ্চয়ই গ্রামে দেখেছেন যে গ্রামের স্কুলে যখন স্কুলটা ছুটি হয় তখন মেয়েদের শাড়িটা বড় দেখা যায়। কারণ প্রত্যেকটা গ্রামের স্কুলে কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি। সে কারণেই কিন্তু মেয়েরা এগিয়ে আছে। আর মেয়েরা লেখাপড়ায় ছেলেদের চেয়ে একটু বেশি মনোযোগী হয়, কারণ তারা লেখাপড়া ছাড়া আর অন্য কিছুতে মনোযোগী হতে পারে না বা হওয়ার সুযোগ নেয় বাপ মার শাসনের কারণে।
যেই শাসনটা মেয়েদের জন্য বাপ মা করতে পারেন সেই শাসনটা ছেলেদের বেলায় অনেক সময় হয় না। সে কারণেই কিন্তু এই বিষয়টা আসছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে কি কারণে ছেলেরা পিছিয়ে দেখা দরকার, এটা আসলেই দেখা দরকার যে আমরা যে আলোচনা করছি এর বাইরে অন্য কোনো বিষয় আছে কিনা, যে ছেলেরা কেন পিছিয়ে থাকবে, কেন ছেলেরা মেয়েদের চেয়ে পিছিয়ে থাকবে। তবে তারা ইচ্ছা করে ড্রপ আউট হচ্ছে নাকি ছেলের সংখ্যা কমে যাচ্ছে মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটাও একটা গবেষণার বিষয় কিন্তু আমি এইভাবেই বিষয়টাকে দেখব। অনেক ধন্যবাদ। রাজনীতির কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিএনপি জনসভা ডাকলে আওয়ামী লীগ জনসভা ডাকছে, বিএনপি সংবাদ সম্মেলন ডাকছে, আওয়ামী লীগ সংবাদ সম্মেলন ডেকেছে। এখন নতুন আমি তো রাজনীতির কোনো গতি প্রকৃতি লক্ষ্য করছি না। এর মধ্যে গতকালের যে জিনিসটা আসছে, বিএনপি নেতাদের মৌলিক চরিত্র অসত্য বলা, এটা বলেছেন ওবায়দুল কাদের। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলছেন যে বিরোধীদের বিচারে নতুন ট্রাইব্যুনাল করছে সরকার। এই রাজনীতির গতি প্রকৃতি কীভাবে দেখছেন আপনি? আপনি ঠিকই বলেছেন, রাজনীতির কোনো পরিবর্তন নাই। কারণ আমি বলবো যে বিএনপি যতটা না রাজনীতিতে অ্যাক্টিভ, তার চেয়ে বেশি সরকারি দলের নেতারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তাদেরকে বেশি অ্যাক্টিভ করে ফেলছে। এটার কারণ হলো আর তো কোনো প্রতিপক্ষ নাই। বিএনপি ছাড়া আর যে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা তো আর কোনো প্রতিপক্ষ নাই তো। আর সরকারের সাথে যারা আছে, যেটা এখন সংসদের বিরোধী দল আমরা যেটা বলি জাতীয় পার্টি, এ তো সরকারেরই অংশ। অন্য রাজনৈতিক দল যা আছে সেগুলো সরকারেরই অংশ। আর বিরোধী দল বলতে, রাজপথের বিরোধী দল বলতে আওয়ামী লীগ যদি কাউন্ট করে তো একমাত্র বিএনপিকেই কাউন্ট করে, আর কোনো রাজনৈতিক দল তো নাই। যেই ২৮টা দল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এই ২৮টা দলে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল দল তো ২৭টা দল তো বিলীন হয়ে গেছে, তারা নিজেদের মধ্যে নিজেরা বিলীন হয়ে গেছে। আর যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন আলোচনায় তারা যে আছে সেটা টিকে থাকার চেষ্টা করছে। আর এই জায়গাটায় এখন বিএনপির অনেকদিন যাবতীয় দেখা যাচ্ছে আওয়ামী লীগের তো আসলে কোনো রাজনৈতিক কর্মসূচি এই মুহূর্তে যেহেতু ১৫ বছর টানা ক্ষমতায় থাকলে তো রাজনৈতিক কর্মসূচি থাকে না। এখন বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগের মনে হয় যে এটা কর্মসূচি দেওয়া দরকার। সে কারণে একজন আরেকজনকে দেখা দেখি করে কর্মসূচি দেয়। একদিকে যেমন বিএনপিকে মানে চাঙ্গা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তৃতা বিবৃতিতে, বিভিন্ন কথাবার্তা সমালোচনায়, ঠিক একইভাবে আওয়ামী লীগকে চাঙ্গা করছে বিএনপি যখন কর্মসূচি দেয় তখন আওয়ামী লীগ কর্মসূচি দেয়, একজন দেখা দেখি আরেকজন। আর গতকাল যে দুইটা প্রেস কনফারেন্স আমরা দেখলাম, একজন এক দলের সাধারণ সম্পাদক, আরেক দলের মহাসচিব। তো বিএনপির মহাসচিব যে কথাটা বলছেন এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, যে বিএনপির নেতাকর্মীদের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হচ্ছে। নিশ্চয়ই ওনার কাছে এই মেসেজ আছে, কিন্তু সংবাদকর্মী হিসাবে আমি মনে করি যে পরিমাণ বিএনপির নেতাকর্মীরা এখনো আদালত পাড়ায় যাচ্ছে প্রতিদিন, জেলা শহর থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত যে পরিমাণ নেতাকর্মী আদালতে যাচ্ছে প্রতিদিন, এটার জন্য তো স্পেশাল কোর্ট লাগে না। কারণ প্রত্যেকটা কোর্টেই তো বিএনপি নেতাকর্মীদের মামলা আছে, এবং মামলা কারোর বিরুদ্ধে 10টা 12টা 15টা 20টা 100-150 মামলা পর্যন্ত আছে, অনেক 400-450 মামলাও আছে। সুতরাং স্পেশাল কোর্ট তো আমি মনে করি না যে স্পেশাল কোর্ট করার কোনো দরকার আছে। সারা দেশের যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে সে সমস্ত মামলা যেভাবে তারা হাজিরা দিচ্ছে বা কোর্টে যেতে বাধ্য হচ্ছে, তাদের প্রত্যেকটা কোর্টই তো আমি মনে করি বিএনপির জন্য স্পেশাল কোর্ট। কারণ এই প্রত্যেকটা কোর্টে যেতে যেতে বিএনপির নেতা কর্মীদের আর কিন্তু কোনো কাজ নাই, বহু মানুষের চাকরি নাই, বহু মানুষের ব্যবসা নাই, বহু বিএনপি নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে না শুধু মামলায় হাজিরা দেওয়ার জন্য। তো সে কারণে আমি মনে করি না যে স্পেশাল কোর্ট করার খুব একটা দরকার আছে। কারণ প্রত্যেকটা মানুষের বিএনপি নেতাকর্মীদের যেভাবে মামলায় তারা জর্জরিত, তো স্পেশাল কোর্ট দরকারটা কি? এটাকে আমি মরি না। যদিও আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে স্পেশাল কোর্ট যে কথাটা বলেছে সেই কথাটা ঠিক না, এটা আইনমন্ত্রী আবার কন্ট্রাডিক্ট করেছে। আর একইভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে বিএনপির সভাগুলো মিথ্যাচার করা। রাজনীতিতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি, আপনার অভিজ্ঞতা আরো অনেক বেশি। ক্ষমতায় যখন যারা থাকে তারা প্রতিপক্ষকে সবসময় মিথ্যাবাদী বলে, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে মিথ্যাবাদী বলেছে, এখন আওয়ামী লীগ ক্ষমতায় তারা বিএনপিকে মিথ্যাবাদী বলেছে। তার মানে মিথ্যাটা রাজনীতির মধ্যে আছে, বাংলাদেশের রাজনীতির মধ্যে মিথ্যাটা আছে।
মিথ্যা ছাড়া বাংলাদেশের রাজনীতিটা পরিপূর্ণ হয় না বলে আমার মনে হয়। কারণ মিথ্যার আশ্রয় না নিলে প্রতারণা করা যায় না, প্রতারণা না করলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না, ভালো রাজনীতিবিদ না হলে দলের কাছে এবং দেশের মানুষের কাছে তার মানে রাজনৈতিক মুখোশটা ভালোভাবে বোঝা যায় না। কারণ আমাদের যে সমস্ত রাজনীতিবিদ এখন রাজনীতি করছেন তারা তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিভিন্ন গবেষণার সংস্থা যারা দেখে তারা আসলে রাজনীতি করছে না, তারা রাজনীতিকে সামনে রেখে ব্যবসা করছেন। রাজনীতি এখন ব্যবসার একটা বড় আমি বলবো সাইনবোর্ড হয়ে গেছে। পোর খাওয়া রাজনীতিবিদ যারা যারা ত্যাগ স্বীকার করে ত্যাগের মধ্যে বড় হয়েছে রাজনীতি করতে, সেই মানুষগুলো তো এখন আর রাজনীতি করতে পারে না, রাজনীতির সুযোগ নাই, কারণ তারা অসৎ হতে পারে না কিন্তু ত্যাগী মানুষরা। আর এখন হয়ে গেছে রাজনীতির মধ্যে ত্যাগ না, এখন ভোগ। যে যত বেশি ভোগ করতে পারবে সে তত বেশি বড় নেতা, যে যত বেশি মানুষকে ঠকাইতে পারবে, মানুষের সাথে প্রতারণা করতে পারবে, সে তত বেশি বড় নেতা নিজেকে মনে করে। এবং রাজনীতির এই যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, রাজনীতির যে ধারণা, রাজনীতির ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে, রাজনীতির বাংলাদেশের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের ডেফিনেশনটা হলো যে মানুষের সাথে প্রতারণা করতে হবে, মানুষকে ঠকাইতে হবে, মিথ্যা কথা বলতে হবে, ব্যবসা করতে হবে রাজনীতির নামে, টেন্ডারবাজি থেকে শুরু করে এবং স্কুলের দপ্তরি পর্যন্ত, নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত এমপিরা অংশগ্রহণ করবে এবং টাকা নেবে, এবং এমপিরা রাজনীতির নামে পরিবারতন্ত্র করবে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন মানে নিজের দল করবে, বিএনপি যখন ক্ষমতায় আসবে তখনও দল ছাড়া নিজের দল মানে মাইমেন গ্রুপ করবে। তো এই যে রাজনৈতিক চরিত্রে যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু রাজনৈতিক চরিত্রের অবক্ষয় ঘটছে। অবক্ষয়ের মূল কারণ হলো আমাদের দেশের আইনের শাসনটা নাই। যদি রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার মধ্যে আমরা আনতে পারতাম, আইন যারা তৈরি করে, যারা সংসদে আছে, যারা আইন তৈরি করে, সেই আইনের মুখোমুখি যদি তাদেরকে করা যেত, তখন কিন্তু তারা জনগণকে বুঝতে পারত, জনগণের ভোটাধিকারকে বুঝতে পারত, এবং যেভাবে সেভাবে টাকা কামানো যাবে না, যেভাবে সেভাবে মজুতদারি করা যাবে না, যেভাবে সেভাবে সিন্ডিকেট করা যাবে না, যেভাবে সেভাবে জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না, এবং কোনো ক্ষমতা ছাড়া কিন্তু কোনো মানুষের পক্ষে কোনো অপকর্ম করা যায় না। অপকর্ম করতে হলে ক্ষমতা লাগে। এই ক্ষমতার লড়াই করতে গিয়ে কিন্তু এখন রাজনীতি না হয়ে এখন কিন্তু অপকর্মের লড়াই চলছে সারা দেশে। রাজনীতির এখন এই অবস্থা চলছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ ডলার সংকট, এই সংকটটা কিন্তু তীব্র হচ্ছে, এবং সংকটের কারণে কি কি নতুন সংকট হতে পারে সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। ডলার সংকটের এখন আমাদের অর্থনীতিবিদরা এবং ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ডলার সংকটটা আরও বাড়তে পারে। এবং এই যে ক্রলিং প্যাক যেটা করেছে ব্যাংকিং ভাষায়, সেটা অর্থনীতিবিদরা বলছেন এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে করা দরকার ছিল। এখন ডলার সংকটের কারণে একদিনেই ডলারের দাম ব্যাংক রেটই বেড়ে গেছে 60 টাকা, মার্কেটে এখন 25 টাকা 30 টাকা করে কার্ভ মার্কেটে ডলার হয়ে গেছে, তাও ডলার পাওয়া যাচ্ছে না। এই যে সংকট, এই সংকটের বেশ কয়েকটা বিষয় কিন্তু এখন আমাদের আছে। আমাদের সরকার যে লোন যেগুলো পে করবে, সেই লোন পেয়ের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা বেড়ে যাবে। আমাদের যদি 1000 ডলার হয় যে জায়গায়, সেই জায়গায় এখন 1200-1300 ডলার হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই। যে জায়গায় আগে যেটা 500 ডলার ছিল সেটা এখন 700 ডলার হয়ে যাবে, যেখানে 10,000 ডলার ছিল সেইখানে এখন 15,000 ডলার হয়ে যাবে লোন পেমেন্টের গভর্নমেন্টের ক্ষেত্রে। আর আমদানি রপ্তানির বেলায় যেটা, আমাদের রপ্তানি তো কম, রপ্তানির কিছু আমরা বেনিফিট পাবো, কারণ যে ডলারটা আসবে রপ্তানিকারকরা, বিশেষ করে গার্মেন্টস এবং কয়েকটা সেক্টরে, তারা কিছুটা বেনিফিটেড হবে। কিন্তু আমাদের মূল আমরা ব্যবসা বাণিজ্য যে দেখি, আমাদের 80%ই কিন্তু মানে রপ্তানির চেয়ে আমদানিটা বেশি। আমাদের সকল কমিডিটি কিন্তু আমদানিতে আছে। এখন ডলারের দাম যখন বেড়ে যাবে, ডলারের যখন ক্রাইসিস হবে, তখন আমরা এলসি করতে পারবো না। আর আমদানি করে আমরা যে সমস্ত জিনিসপত্র আনবো প্রত্যেকটারই তো দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়া মানে হলো মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি বাড়া মানে হলো দেশের প্রত্যেকটা মানুষকে
জিনিসপত্রের দামে টাচ করবে, যেই অলরেডি কিন্তু আমাদের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আগামী আমরা প্রত্যেকটি মৌসুমের মধ্যে পড়ি, তো সামনে আমাদের কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদকে কেন্দ্র করে মশলা টশলা নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাবে। এর মধ্যে আবার আমাদের ডিমের দাম বেড়ে গেছে, ডিমের দাম বাড়ার কারণ কি বলতেছে, মুরগি মারা গেছে গরমের মধ্যে, সেখানে ডিমের দাম বেড়ে গেছে। নানা রকম মুসিলা দিয়ে শাকসবজির দামও বেড়ে গেছে। এক আটি শাক এখন 20 টাকার নিচে কোনো শাক পাওয়া যায় না, 80 টাকার 100 টাকার নিচে কোনো লাউ পাওয়া যায় না, 70 টাকা 60 টাকার নিচে কোনো বেগুন পাওয়া যায় না। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এখন, এই ডলার সংকটের কারণে আমাদের আমদানি করতে হয় যে সমস্ত জিনিস, তেল থেকে শুরু করে লবণ থেকে শুরু করে ডাল থেকে শুরু করে যত কিছু জিনিস আমরা আমদানি করব, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। কারণ যেই ব্যবসায়ী যত টাকা দিয়ে আনবে সে তো লাভ করে তারপরে ব্যবসা করবে, বাজারে ছাড়বে। সুতরাং এটার আরেকটা চাপের মধ্যে আমরা পড়ব। অর্থনীতির যদিও বলেছেন যে এই সংকটটা যদি ধারাবাহিকভাবে ব্যাংক যদি চেক দিতে পারে, সরকার যদি চেক দিতে পারে, একটা সময় সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু আমি মনে করি সহনীয় পর্যায়ে আসবে না। যে সমস্ত ব্যবসায়ীরা এবং যে সমস্ত ব্যাংক এই ডলার সিন্ডিকেট করছে তাদেরকে আপনি ধরতে পারছেন না, তো কারণ ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানে সিন্ডিকেট ছাড়া ডলারের ব্যবসা কিন্তু আপনি মানে স্বাভাবিক করতে পারবেন না। ডলারের যেই রেট আপনি সরকারের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংক যদি একদিনে 60 টাকা বাড়িয়ে দেয়, সেইটাই এমনি 20 টাকা বাড়বে, 10 টাকা বাড়বে, এটাই তো স্বাভাবিক এবং এটাই তো হওয়া উচিত বাংলাদেশের প্র্যাকটিসে, এবং সেটাই হয়েছে। আজকে গতকাল কার্ব মার্কেটে 25 টাকায় অনেকেই ডলার পাচ্ছে না। যারা বিদেশে যাবে, চিকিৎসার জন্য যাবে, বিভিন্ন কাজে যাবে, তারা কিন্তু 25 টাকা এগুলোকে ডলার পায় নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে পরিচিত ছাড়া, খুব ক্লোজ ছাড়া কোনো মানি এক্সচেঞ্জ ডলার আছে এটা স্বীকার করে না। খুব পরিচিত হইলে বলে যে হ্যাঁ আছে, কত লাগবে, আপনার বাসায় আমি পৌঁছে দেব, আমার এখানে আসার দরকার নাই, রেট এত পড়বে, টাকা রেডি রেখেন, বাসায় আমি পৌঁছে দেব। কিন্তু মানি এক্সচেঞ্জগুলোতে এখন আবার তল্লাশি শুরু হয়। তল্লাশি যারা করতে যায় তারা ক্যাশের মধ্যে যা টাকা পায়, বাংলা টাকা হোক, ডলার হোক, অন্য টাকা হোক, সেই সব টাকা নিয়ে চলে আসে। এবং এই সমস্ত ভয়েও কিন্তু মানি এক্সচেঞ্জগুলো অধিকাংশই দেখা যায় যে শাটার অর্ধেক নামানো, যে এখন মানে বোঝা যায় যে আমি দোকানটা বন্ধ বা অফিসটা বন্ধ, এরকম একটা সংকটের মধ্যে কিন্তু পড়ে গেছি। তো ডলার সংকটের এই অবস্থায় আমাদের উত্তরণের একটাই মাত্র উপায়, আমাদের রেমিটেন্স বাড়াইতে হবে। যদিও বলা হয় যে ডলারের দাম যখন বাড়বে তখন আমাদের টাকা রেমিটেন্স আসবে, কিন্তু আমি এটা মনে করি না। কারণ আপনি তো কেন মনে করেন? আমি মনে করি না, সে তো হুন্ডিতে গেলে আর বেশি পাচ্ছে। আপনি তো সরকারিভাবে 7 টাকা বাড়ালেন, কিন্তু আমি তো হুন্ডি কার্ব মার্কেটেতে 25 টাকা পাচ্ছি, তো সে তো 25 টাকায় যাবে। আপনি বাড়াইলেন 7 টাকা, আর কার্ব মার্কেটে বাড়লো আরো 12 টাকা, তা আমি 7 টাকায় থাকবো না, 12 টাকায় যাব, আমি 12 টাকায় চলে যাব। সুতরাং হুন্ডি আরো বাড়বে। তো হুন্ডি নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি যেই রেমিটেন্স আনার জন্য যে মেকানিজম, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, তাদেরকে যদি আপনি যথাযথ সম্মান দিয়ে, ওই সমস্ত আমাদের প্রত্যেকটা দেশের এমবিসির লোকজন যদি তাদের সাথে ভালো ব্যবহার করে প্রপার চ্যানেলে যদি তাদেরকে টাকা আনার জন্য উৎসাহিত না করেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে মানুষ হিসেবে গণ্য না করবেন, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে ভালো ব্যবহার না করবেন, যতক্ষণ পর্যন্ত বিমানবন্দরে নামলে তাদের সাথে ভালো ব্যবহার না করবেন, তাদেরকে সম্মান না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা প্রপার চ্যানেলে, সরকারি চ্যানেলে, গভর্নমেন্টের চ্যানেলে বা ব্যাংকিং চ্যানেলে তারা ডলার পাঠাবে না। কারণ হুন্ডির যে টাকাটা, হুন্ডির টাকাটা পাঠালে ওই হুন্ডির লোক গিয়ে তার বাসায়, বাড়িতে টাকাটা পৌঁছে দিয়ে আসে। আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে এই কাগজ দেন, সেই কাগজ দেন, কেন আসছে, কত টাকা আসছে, আপনি এই পাসওয়ার্ড দেন, আপনার কোড নাম্বার দেন, কে পাঠিয়েছে, ওই কাগজ নিয়ে আসেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসেন, নানা রকম প্রশ্ন করে ব্যাংক একদম জর্জরিত করে ফেলে। তো কার এমন ঠেকা পড়ছে যে টাকাও পাঠাবো আর নানা রকম প্রশ্নের মধ্যেও পড়বো, এর চেয়ে ভালো হুন্ডিতে পাঠাও, বাসায় এনে টাকা দিয়ে যাবে, কোনো সমস্যা নাই, টাকাও বেশি পাবো। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ডলার সংকটের এই অবস্থা খুব সহজেই দূর হবে বলে আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করছি না। সমকালীন শিরোনাম দেখছিলাম যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে মাঠ ছাড়েননি এমপির স্বজন, বিএনপি নেতা।
মাঠ তো আমরা ছাড়বেন, আপনি নিশ্চয়ই মনে আছে এর আগের অনুষ্ঠান আলোচনায় আমরা বলেছিলাম যে এটি কিছুই হবে না। আওয়ামী লীগের নীতি নির্ধারক থেকে শুরু বলা হয়েছিল যে স্বজনদের বিরুদ্ধে, স্বজনরা দাঁড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলটিমেটলি তো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কারণ আপনি সেই জায়গাটায় নিয়ন্ত্রণ করতে পারবেন না। নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য কারণ প্রত্যেকটা উপজেলায় এমপির নিজস্ব একটা বলয় তৈরি হয়েছে, যেটা তার নিজস্ব, সে মনে করে ওই উপজেলায় ওইটা হলো তার নিজের লীগ, এটা আওয়ামী লীগ না, তার নিজের লীগ। তো নিজের লীগ হলে হয় নিজের সন্তান উপজেলা চেয়ারম্যান হবে, নিজের ওয়াইফ পৌরসভার মেয়র হবে, নিজের ভাই চেয়ারম্যান হবে, নিজের ভাই ছাত্রলীগ যুবলীগের সভাপতি হবে, এরকম সব নিজের আত্মীয় স্বজন নিয়ে হবে, বাইরের কোনো মানুষ হবে না। সুতরাং যখন নিজের লীগ হবে, আওয়ামী লীগ বাদ দিয়ে যখন নিজের লীগ হবে তখন কিন্তু এটাই হবে। আর বিএনপির বিষয়টা আমরা আগের আলোচনায় বলেছিলাম যে বিএনপির যারা দাঁড়িয়েছে তারা নিজেদের অস্তিত্বের চ্যালেঞ্জ হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এবং অনেকে পাশও করেছে, কারণ তারা জানে যে আমাদের দল বিএনপি ক্ষমতায় যদি আন্দোলন করে ক্ষমতা কিছু করা যাবে না বলে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এখনও মনে করে, অনেকেই মনে করে। কিন্তু যদি স্বাভাবিকভাবেও যদি ক্ষমতায় আসে তাও তো আরেকটা ইলেকশন করে আসতে হবে, ওইটার জন্য 4.5 বছর 4.5 বছর এখনো সময় আছে। তো ততদিন ধৈর্য ধরে আমি যদি একটা ইলেকশন করে আমার অবস্থানটা তৈরি করতে পারি, আমি যদি পাশ করতে পারি, আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি, তো আমার একটা অবস্থান তৈরি হলো। আমার যদি দল আমাকে বহিষ্কার করলো, এরকম একটা বিষয় কিন্তু তার কারণ নিজের এলাকায় নিজের অস্তিত্ব, নিজের দখলটা রাখার জন্য, নিজের অস্তিত্বটা রাখার জন্য কিন্তু বিএনপির নেতাকর্মীরা ইলেকশন করেছে। সুতরাং বিএনপির পক্ষে যতটা বহিষ্কার করেছে, অনেক নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে থেকে কিন্তু কাউকে এখন পর্যন্ত বহিষ্কার করা তো দূরের কথা, ধমকও দিতে পারে না এবং সেটা করবেও না। আমি বলেছিলাম যে যখন ইলেকশনটা হয়ে যাবে তখন সবাইকে বলবে তোমরা তো আমারই লোক। তো এই যে আমার লোক হয়ে যাওয়া, আগে বলবো যে ব্যবস্থা নিব, পরে সবাই আমার লোক হয়ে যাবে, রাজনীতির এই চেন অফ কমান্ডটা থাকবে না। আরেকটা বিষয় হলো যে জাতীয় নির্বাচনে যারা স্বতন্ত্র পাশ করেছে সবাই তো আওয়ামী লীগেরই। তো ওই যে প্রত্যেকটা জায়গায় যে ফাটলটা আছে, জাতীয় নির্বাচনে যে ফাটলটা শুরু হয়েছে, সেই ফাটলটা উপজেলা নির্বাচনেও কিন্তু কন্টিনিউ করতেছে সরকারি দলের মধ্যে। তো একবার ফাটল যদি উপর থেকে শুরু হয়, সেই ফাটল কিন্তু নিচে যাবেই এবং মাঠ পর্যায়ে কিন্তু সেই ফাটল চলে গেছে। যে সমস্ত উপজেলায়, যে সমস্ত নির্বাচনী এলাকায় স্বতন্ত্ররা দাঁড়িয়েছে আওয়ামী লীগের, তাদের সাথে আওয়ামী লীগের প্রার্থীর দ্বন্দ্ব, এটা কোনোভাবেই আর মিশবে না, এটা দ্বন্দ্ব থাকবেই, সেই দ্বন্দ্বের রেশ নিচের পর্যন্ত যাবেই। এইটা কিন্তু এখন একদিকে আপনি একদিনে এই দ্বন্দ্ব আপনি গণভবনে ডাকাইয়া একবেলা ভাত খাওয়াইয়া বলে দিলেন যে কোনো দ্বন্দ্ব হবে না, কোনো কিছু চলবে না, দল সবাইকে ত্যাগ স্বীকার, কেউ মানবে না, কারণ সেই দল নাই এখন দল হয়ে গেছে যার দল, ক্ষমতা যার, মাঠে যে যার ক্ষমতা, দল তার, এরকম একটা মানে রাজনীতি হয়ে গেছে। সে এই অবস্থার মধ্যে যা হয়েছে সেটা এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। আপনি জানেন যে রোহিঙ্গারা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে সৌদি আরব, তারা সৌদি আরবে আছেন, এদের সংখ্যা হচ্ছে 69,000। সৌদি আরব বলছে যে এদের পাসপোর্ট নবায়ন করতে হবে আর নাহলে ফেরত নিতে হবে। এবং পাসপোর্ট নবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ এই লোকগুলো তো আমরা আনতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষগুলো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেল, এই পাসপোর্টটা ইস্যু করেছে কে? বাংলাদেশে ইস্যু করেছে, কোনো না কোনোভাবে ইস্যু করেছে। যারা ইস্যু করেছে পাসপোর্টের মধ্যে কারো না কারো তো স্বাক্ষর আছে, তাদের বিরুদ্ধে আমার সরকার ব্যবস্থা নেবে কিনা, যে তুমি কিসের ভিত্তিতে একজন রোহিঙ্গাকে পাসপোর্ট দিলা, কাগজপত্র যাচাই করলা না কেন? আর এখন ধরেন কাগজপত্র যাচাইয়ের জন্য আমার একটা পুলিশ ভেরিফিকেশন, হয়তো আমার এনআইডি আছে, এনআইডি থাকার পরেও কিন্তু আমি যখন পাসপোর্ট করতে যাই তখন এসবি থেকে বাড়িতে যাই, গিয়ে ভেরিফিকেশন করার পরে এখন আবার বলে যে এইটা কিন্তু আমার বিকাশ নাম্বার, এটা কিন্তু আবার বলে যায় যে আমার এই নাম্বারটা কিন্তু বিকাশ নাম্বার। তো এই সিস্টেমও কিন্তু এখন বিকাশে চলে গেছে। তো আমার ভেরিফিকেশন হয়,
ভেরিফিকেশনটা হওয়ার পরে আমার রোহিঙ্গারা যারা এখানে আমার হিসাবে রোহিঙ্গা হিসাবে আছে তারা কিসের ভিত্তিতে কোন ভেরিফিকেশনে পাসপোর্ট পেয়েছে, যারা যেই পুলিশ কর্মকর্তা ভেরিফিকেশন করেছে, যেই পাসপোর্টের কর্মকর্তা পাসপোর্টে সাইন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যদি আমার এই রোহিঙ্গা ফেরত আনতে হয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার যদি এই পাসপোর্ট রিনিউ করতে হয় তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে আরও রোহিঙ্গা কিন্তু যাবে, ওই রোহিঙ্গা গিয়ে আমাদের জন্য বিপদ ডেকে আনবে। শেষ পর্যায়ে যেটা আমি এর দেখছিলাম যে কিশোর গ্যাংয়ের ব্যাপারে ডিবি প্রধান হারুন সাহেব বলেছেন যে কিশোর গ্যাংয়ের কাউকে ছেড়ে দিতে হয় প্রভাবশালীদের ফোনে। ওই যে আমি বললাম, ক্ষমতা ছাড়া, প্রভাবশালী ছাড়া কোনো অপকর্ম হয় না। এখন হারুন সাহেব যখন বলেন যে প্রভাবশালীদের ফোনে কিশোর গ্যাং ছেড়ে দিতে হয়, আবার এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কিশোর গ্যাংকে ছাড় দেওয়া যাবে না, তো এখন উনি কি করবেন? প্রভাবশালী, নিশ্চয়ই প্রভাবশালী, ওইরকম প্রভাবশালী না হলে উনি কথা বলবেন না। এখন প্রভাবশালীর প্রশ্রয় ছাড়া কোনো অপকর্ম হয় না, বাংলাদেশে কোনো অপকর্ম হয় না। যত অপকর্ম হয়েছে একদম ব্যাংক লুট থেকে শুরু করে কিশোর গ্যাং, সকল জায়গায় প্রভাবশালীদের দাপট, প্রভাবশালীদের অবৈধ দাপট। জমি দখল, জমি দখল, বাড়ি দখল, ব্যাংক দখল, ইন্স্যুরেন্স দখল, সকল দখল প্রভাবশালী এবং ক্ষমতাবানদের ছাড়া, ক্ষমতাবানদের দাপট ছাড়া কোনো অপকর্ম হয় না। এবং সকল অপকর্মের জন্য প্রভাবশালীরা দায়ী, এবং সেটা হারুন সাহেব সেটা প্রমাণ করে দিলেন বক্তব্য দিয়ে। এখানেই শেষ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।